গল্পের শুরুতেই আমরা সান নামের বেশ দক্ষ একজন শেফকে দেখতে পাই। সে মেমিও নামের এই জমজমাট রেস্টুরেন্টের হেড শেফ। মূলত সেই আসলে এই রেস্টুরেন্টটা চালায়। এখানে অনেক মানুষ একসাথে খেতে আসে, কিন্তু এই রেস্টুরেন্টের আড়ালে চলে অন্য কাহিনী। মানে সান এখানে পুরোটা আন্ডারগ্রাউন্ড গ্যাং পরিচালনা করে। আর এই যে মানুষজনকে দেখতে পাচ্ছেন, এরা সবাই তার দলেরই লোক। তারা নিয়মিত এখানে কাস্টমার সেজেই খেতে আসে, যাতে করে পুলিশ আবার কোনো প্রকার সন্দেহ না করে। একদিন সানের কাছে হঠাৎ করে একটা জরুরি ফোন আসে, তাই সে তার সঙ্গী কংগ্রেকে নিয়ে দ্রুত একটা গলিতে গিয়ে পৌঁছায়। সেখানে তাদের তৃতীয় সঙ্গী পানহো একাই একটা বিশাল প্রতিপক্ষ গ্যাংয়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তখন তার অন্য অ্যাসিস্ট্যান্টরা লাঞ্চ করছিল বলে সানরা মাত্র 3 জনই সেই পুরো দলকে সামলানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। আর শুরু হয়ে যায় এক তুমুল মারামারি। লাঠি বালতি যাই হাতের কাছে পাচ্ছিল তাই দিয়ে তারা শত্রুপক্ষকে পুরো কুপকাত করে ফেলে। ঠিক তখনই তাদের মূল বস দাইসো পুরো ব্যাকআপ টিম নিয়ে সেখানে হাজির হয়ে যায়, কিন্তু দেখতে পায় যে ফাইট করার মতো আর কেউ বাকি নেই। এই 3 জনই সব কটাকে একদম শান্ত করে দিয়েছে, তাই দাইসো তো তাদের উপর অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে ডিনারের সময় 4 বন্ধুর আড্ডায় দাইসো তাদের কাছে ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে চায়। পানহো আর কংগ্রে তখন তাদের এই গ্যাংটিকে আরো বড় করার ইচ্ছা প্রকাশ করে। আর সানের পছন্দ ছিল তার চাইনিজ রেস্টুরেন্টের জীবন। তবে তাদের গ্যাং এর প্রতি সবার এরকম অনুগত দেখে তো বস অনেক আশ্বস্ত হয়ে যায় আর বলে যে আমি একটু স্বস্তি পেলাম। আমার অনুপস্থিতিতে তোমাদের মধ্যে থেকে কেউ একজন পরবর্তীতে লিডার হবে, তবে তার আগে বাকি এলাকাগুলো আমাদেরকে দখল নিতে হবে। তো পরের দিন থেকে শুরু হয়ে যায় তাদের নতুন মিশন। কোনো অস্ত্র ছাড়াই সানের অদ্ভুত আর হাস্যকর সব ফাইটিং স্কিলের জোরেই তো তারা পুরো কোরিয়ার আন্ডারওয়ার্ল্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপরে সোল নামের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য নিয়ে দাইসোবা দেশের শীর্ষ গ্যাংস্টার বসের স্বীকৃতিও পেয়ে যায় আর একটা বিশাল ভবন কিনে তাদের এই সাফল্য উদযাপনও করে। এইভাবেই দেখতে দেখতে 10টা বছর কেটে যায়। সানের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছে। ছোট সে রেস্টুরেন্টটি এখন বিশাল আর জাঁকজমকপূর্ণ ব্যবসায়ী রূপ নিয়েছে, যেখানে তার স্ত্রী ইয়ং এবং তাই নামের এক সহকারী সহ বহু কর্মচারী কাজ করে। ব্যবসা আরো বড় করার জন্য সানি এবার ব্যাংকে একটা মোটা অঙ্কের লোনের জন্য আবেদন করে। একদিন ব্যাংকের প্রতিনিধিরা রেস্টুরেন্ট পরিদর্শনে এলে সান নিজের সেরা রান্নাগুলো দিয়ে তাদেরকে আপ্যায়ন করে। 100টি খাঁটি উপাদান আর 70 বছরের ঐতিহ্যবাহী বিশেষ মশলায় তৈরি সেই খাবারের স্বাদ কর্মকর্তাদের এতটাই মুগ্ধ করে যে তারা সানের রান্নার পুরো ভক্ত হয়ে যায়। একজন মালিক নিজে এখানকার প্রধান শেফ। এই ভালো দিকটি দেখে তারা সানকে লোন দিতে রাজি হয়ে যায়, তবে শর্ত থাকে একটাই, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা যাবে না। কিন্তু সানের অতীত জীবনের কারণে সাধারণ শর্তটি তার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। রাতের বেলায় এই লোন আর তার গ্যাংয়ের পুরনো অভ্যাস নিয়ে স্ত্রী ইয়ং এর সঙ্গে সানের তো তুমুল ঝগড়া বেঁধে যায়। ইয়ং এর আপত্তি ছিল গ্যাংয়ের লোকেরা এখানে রেস্টুরেন্টে এসে ফ্রিতে খেয়ে যায়, যা ব্যবসার জন্য অনেক ক্ষতি করছে আর লোনের শর্তও ভাঙছে। অন্যদিকে সান মনে করে যে এই গ্যাংয়ের কারণে আছে সমাজে প্রতিষ্ঠিত। তাদের এই মান অভিমানের মাঝে আবার স্কুল থেকে ফিরে তাদের মেয়ে মিমি। বাবা আর মায়ের মধ্যে এরকম ঝগড়া বুঝতে পেরে তো সে নিজেই তখন বুদ্ধি করে রেস্টুরেন্টে বসা গ্যাং মেম্বারদের কাছ থেকে বিল আদায় করে নেয়, যা সানকে আবার কিছুটা বিব্রত করলেও সমস্যার সমাধান করে দেয়। তো পরের দিন সকালবেলায় সান যখন মিমিকে স্কুলে পৌঁছে দিচ্ছিল, তখন আবার খুনসুটি করে সে তার মেয়েকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো মা, স্কুলে কি তোমার আবার বয়ফ্রেন্ড বা কোনো ছেলে বন্ধু আছে নাকি? এই কথা শুনে মিমি তখন সানকে জানায় যে আমি গ্যাংস্টারের মেয়ে হওয়ার কারণে ভয়তো কেউ আমার সঙ্গে ঠিকমতো মেশেই না, সবাই আমাকে এড়িয়ে চলে। এটা শুনেই তো সানের মনে একটা গভীর অপরাধবোধ তৈরি হয়। নিজের চোখের সামনে এসে দেখতে পাচ্ছিল যে অন্যান্য শিশুরা কিভাবে তার মেয়ের থেকে দূরে থাকছে। এই দৃশ্যটা সানের ভেতরকার সত্তাকে তো একদম নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে যে তার এই অন্ধকার জীবনটা তার মেয়ের ভবিষ্যৎটাকেও একদম নষ্ট করে দিচ্ছে। এদিকে শহরের অন্য প্রান্তে তাদের গ্যাংয়ের মূল বস দাইসোর জীবনটাও খুব একটা ভালো যাচ্ছিল না। নিজের ব্যবসা বাড়ানোর জন্য ব্যাংক লোনের আবেদন করলেও গ্যাংস্টারের ইমেজ থাকার কারণে ব্যাংক তাকে সরাসরি বাতিল করে দেয়। দাইসো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তখন হাত জোর করে অনুরোধ করে, কিন্তু কোনো ব্যাংকের সিদ্ধান্তই বদলায় না। তাই এক পর্যায়ে তো ক্ষুব্ধ হয়ে দাইসো ব্যাংক অফিসারকে মারতেই যাবে। তবে একদম ঠিক টাইম মতো সান সেখানে পৌঁছে গিয়ে তাকে আগে শান্ত করে। সেই রাতেই 2 বন্ধু একসাথে বসে ড্রিঙ্কস করছিল। দাইসো তখন তার ভেতরকার সমস্ত হতাশায় সানের কাছে বলে যে বাইরে থেকে কোরিয়ার সবচেয়ে বড় গ্যাংস্টার হওয়াটা যত আকর্ষণীয় বলে মনে করা হোক না কেন, বাস্তব জীবনটা আসলে পুরো নরক তুল্য। কোনো ভালো কোম্পানি আমার সঙ্গে কাজ করতে চায় না, আর শহরের সব অপরাধের দায় এখন আমার উপরে এসেই পড়ছে। এই মানসিক চাপ আর সহ্য করতে না পেরে এখন আমি নিয়মিত ঘুমের ওষুধ খাচ্ছি। সানেরও তখন মন খারাপ হয়ে যায়। সে পকেট থেকে একটা খাম বের করে দাইসোর হাতে দেয়। দাইসো প্রথমে একে আর্থিক সাহায্য ভেবে অনেক অপমানিত বোধ করলেও সান একদম পরিষ্কার করে দেয় যে এটি তার পদত্যাগপত্র, মানে সে অফিসিয়ালি গ্যাং ছেড়ে চলে যেতে চাইছে। কিন্তু তাদের গ্যাংয়ের কঠিন নিয়ম অনুযায়ী কেউ দল ছাড়তে চাইলে নিজের একটা আঙুল কেটে রেখে যেতে হবে। দাইসো তখন পবিত্র প্রতীক হিসেবে পরিচিত একটা বিশেষ ছুরি বের করে
আর সানও তখন নিজের আঙুলটা কাটতে চায়, কিন্তু দাইসোই আবার তাকে থামিয়ে দেয়। সে সানকে ভীষণ ভালোবাসতো, তাই নিয়ম ভেঙে সে তাকে মুক্ত করে দেয়। আর এই মূল্যবান ছুরিটা সানের হাতে দিয়ে বলে যে এটি বিক্রি করে তার স্ত্রী আর মেয়ের জন্য ভালো কিছু কিনে নিয়ে যেতে। সান যখন ঘরে ফিরে এসে ইয়ংকে খবরটা দেয়, তখন নতুন জীবনের আনন্দ তো ইয়ং তাকে জড়িয়ে ধরে। কিন্তু এই খুশি আবার বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে একটা ফোন আসে আর সানের দুনিয়াটা পুরো ওলটপালট হয়ে যায়। হেডকোয়ার্টারে ছুটে গিয়ে সে জানতে পারে যে দাইসোকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। শেষ দেখা করা ব্যক্তি হিসেবে পুলিশ প্রধান সন্দেহভাজন হিসেবে সানকে জিজ্ঞাসাবাদ করে। সান তখন সব ঘটনার নিখুঁত বর্ণনা দেয়। তাই সবাই ধরে নেয় যে অতিরিক্ত মানসিক চাপ আর ডিপ্রেশন সহ্য করতে না পেরে দাইসো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাদের বসের শেষকৃত্য অনুষ্ঠানে পুরো অঞ্চলের গ্যাং মেম্বাররাই হাজির হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে পানহো, কারণ সে দাইসোকে নিজের বড় ভাইয়ের মতোই দেখত। তাদের এই শোকের মাতম কাটতে না কাটতেই তো সবার সামনে আসে এক কঠিন বাস্তবতা। জানা যায় দাইসো মৃত্যুর আগে এক বিশাল ঋণের বোঝা রেখে গিয়েছে। 1 মাসের মধ্যে এই ঋণ পরিশোধ করতে না পারলে তাদের হেডকোয়ার্টার বাজেয়াপ্ত হয়ে যাবে। এই ঋণের ভয়ে কেউই তখন নতুন বস হতে রাজি হচ্ছিল না। তবে গ্যাংয়ের অস্তিত্ব রক্ষায় উপর মহলের কর্তারা নতুন নেতার খোঁজ শুরু করেন। সম্ভাব্য 3 জন প্রার্থীর মধ্যে প্রথমজন হলো কং পিউ। সে অত্যন্ত শক্তিশালী হলেও এখন সে জেলে বন্দী। দ্বিতীয়জন হলো পানহো, যার প্রবল উৎসাহ ছিল, কিন্তু নেতৃত্বের জন্য তো প্রয়োজনীয় সমর্থন তার আবার নেই। আর তৃতীয় প্রার্থী হলো সান, যে সব দিক থেকেই যোগ্য, আবার তার উপর তার কোনো দুর্বলতাও নেই। এর পরের দিন সকালবেলায় সান আর ইয়ং ব্যাংকে যায় তাদের রেস্টুরেন্টের লোন চুক্তি ফাইনাল করতে। লোন পাশ হলেও একটা নতুন শর্ত দেখে সানের তো পুরো মাথা ঘুরে যায়। সেখানে লেখা ছিল, কখনো যদি প্রমাণ হয় যে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত, তবে লোনের 5 গুণ টাকা তাকে জরিমানা দিতে হবে। আসলে ব্যাংক কর্মকর্তারা সানের অতীত জেনে এই ফাঁদটা পেতেছিল। সানের মেজাজ তো তখন পুরো খারাপ হয়ে যায়, কিন্তু ইয়ং তাকে তখন শান্ত করে, আর এরপর তারা সত্যি সত্যি ব্যাংকের ওই চুক্তিটাতে সই করে দেয়। সন্ধ্যায় তো এরপর সান গ্যাংয়ের সিনিয়র কাউন্সিলরদের সঙ্গে দেখা করে জানতে পারে যে তাকে পরবর্তী বস হিসেবে নির্বাচন করা হয়েছে। সান তখন সরাসরি এই প্রস্তাবে না করে দেয় আর বলে যে আমি একটা শান্তিময় জীবনের জন্য রিটায়ার করেছি, আর নিজের পরিবারের ব্যবসাকে আমি কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারবো না। কিন্তু বাকিরা তখন সানের আঙুল অক্ষত দেখে তো সানের পদত্যাগের কথা বিশ্বাস করতে চায় না, আর তাকে অনেক বেশি চাপ দিতে থাকে। সান তখন পানহোকে নিজের চেয়ে বেশি যোগ্য আর বুদ্ধিমান বলে বসের চেয়ারের জন্য তার নামে প্রস্তাব করে। পানহো এতে অনেক খুশি হয়ে যায়, তবে উপস্থিত বাকিরা তখন তাকে পাত্তাই দেয় না। তারা সানকে তো একসঙ্গে রেস্টুরেন্ট আর গ্যাং দুটো সামলানোর পরামর্শ দেয়। এদিকে তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তো সান কোনোভাবেই রাজি না হয় তাদের এই আলোচনা ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে। আর অবশেষে সিদ্ধান্ত হয় যে 3 দিন পর একটা নির্বাচনের আয়োজন করা হবে, আর প্রতিটা প্রার্থীকে নিজেদের যোগ্যতার প্রমাণের সুযোগ দেওয়া হবে। নিরুপায় হয়ে সবাই তখন এই প্রস্তাবে সম্মতি দেয়, আর দেখতে দেখতে সময় গড়িয়ে সে কাঙ্ক্ষিত নির্বাচনের দিনটি চলে আসে। নির্বাচনের দিন তো সান একটা চালাকি করে, সে সবার জন্য একটা ট্রে ভর্তি সুস্বাদু খাবার নিয়ে এসে হাজির হয়। গ্যাং মেম্বাররা তো সানের হাতের রান্নার একদম অন্ধভক্ত, তাই এই খাবার দেখে তারা মহা খুশি। সান এই সুযোগে তাদের লোভ দেখিয়ে বলে যে যদি তারা তাকে ভোট না দেয়, তবে সে প্রতিদিন সবাইকে এমন স্পেশাল ডিশ ফ্রিতে খাওয়াবে। সান সেখান থেকে বিদায় নেওয়ার পর তো পানহো বেশ উৎসাহ নিয়ে মঞ্চে উঠে সবাইকে চমকে দেয়, কিন্তু দুঃখের বিষয় হলো কেউ তার দিকে একবার ফিরেও তাকায় না। নিজের কৌশল কাজ করছে না দেখে পানহো তখন দ্রুত সুর বদলে ফেলে আর ঘোষণা করে যে তাকে নির্বাচিত করলে সবার বেতন 5 গুণ বাড়িয়ে দেওয়া হবে, এবং কেউ বিয়ে করলে বোনাস হিসেবে তাকে $1,00,000 দেওয়া হবে। এই বিশাল বোনাসের লোভ সামলাতে না পারে তো সবাই তখন এক মুহূর্তে হইহুল্লোড় করে পানহোর প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে শান্ত বেশ নিশ্চিন্ত মনে ধরেই নিয়েছিল যে এই নির্বাচনে তার জেতার কোনো সুযোগ নেই, কিন্তু হঠাৎ করে এক কর্মচারী দৌড়ে এসে তাকে খবর দেয় যে ভোটের ফলাফল সানের পক্ষেই যাচ্ছে এবং সেই হতে চলেছে গ্যাংয়ের পরবর্তী বস। এই কথা শুনে তো সানের পুরো মাথাটাই খারাপ হয়ে যায়। কোনোভাবে তার স্ত্রী ইয়ং যদি এই খবর জানতে পারে তাহলে তারা রক্ষে নেই। তাই গ্যাংয়ে ফেরা আটকাতে সান তখন একটা ফোন দিয়ে আটে। তার মনে পড়ে যায় আর এক যোগ্য প্রার্থী কং পিওর কথা, যে জেলে থাকার কারণে বাদ পড়েছিল। অর্থাৎ সে নিজেও যদি জেলে যেতে পারে তাহলে হয়তো বা এই বস হওয়া থেকে বেঁচে যেতে পারবে। এই উদ্দেশ্যে সান তখন সোজা একটা ব্যাংকে গিয়ে কোনো বন্ধক ছাড়াই 10 বিলিয়ন টাকা লোন দাবি করে। স্বাভাবিকভাবেই ব্যাংক কর্মকর্তা তার এই অদ্ভুত আবেদন বাতিল করে দেয়। সান তখন ইচ্ছা করে সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে তার গায়ে হাতও তোলে, কারণ সানের লক্ষ্যই তো ছিল সে এমন অপরাধ করবে যেন পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। পুলিশ আসার পর সান নিজের দোষ স্বীকার করে নিয়ে জেলে যাওয়ার জন্য আকুতি জানাতে থাকে, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই ব্যাংক কর্মকর্তাই প্রথমে সানের সঙ্গে খারাপ আচরণ করেছিল। ফলে সানকে এখানে নির্দোষ বলেই ঘোষণা করা হয়। এরই মধ্যে আবার পুলিশ প্রধান চুন সেখানে এসে হাজির হয়। তখন সান তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে, স্যার প্লিজ আমাকে জেলে পাঠিয়ে দেন। কিন্তু চুন তো সানের উপর উল্টো রেগে যায়, কারণ সান জেলে গেলে তার প্রিয় রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে আর সে তার হাতে সুস্বাদু খাবারও খেতে পারবে না। ফলে সানের এই প্ল্যানটাও পুরোপুরি ভেস্তে যায়।
অবশেষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় এসে যায়, আর প্রায় প্রত্যেকেই সানকেই ভোট দেয়। ভোটের রেজাল্ট নিয়ে সোল যখন নতুন বসের নাম ঘোষণা করতে মঞ্চে উঠবে, ঠিক তখনই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মিসেস হং, যিনি কং পিওর মা এবং প্রয়াত বস দাইসোর বিধবা স্ত্রী। সে চিৎকার করে এই নির্বাচন অবৈধ বলে ঘোষণা করে আর দাবি করে যে বসের চেয়ারের একমাত্র যোগ্য উত্তরসূরি তার ছেলে কং পিও। আর এরপরেই তো গল্প চলে যায় অতীতে। 10 বছর আগে সানকে এক গ্যাং লিডারকে মারার দায়িত্ব দেওয়া হলেও শেষ মুহূর্তে কং পিও সে খুনটা করে সানের জায়গায় জেলে চলে গিয়েছিল। আজ দীর্ঘ 10 বছর পর সে জেল থেকে ছাড়া পেয়েছে। এরপরে যখন কং পিও মঞ্চে এসে বেশ ইমোশনাল ভাষণ দিতে শুরু করে, এটা দেখে তো সান মনে মনে ভীষণ খুশি হয়ে যায় আর ভাবছিল যে এবার হয়তোবা কং পিও নিজেই বস হওয়ার দাবি তুলবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে কং পিও হঠাৎ করে বলে বসে যে বস হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, আর এই পদের জন্য মিস্টার সানই সবচেয়ে বেশি পারফেক্ট লোক। সানকে এক বিশাল ঝামেলায় ফেলে কং পিও তখন দ্রুত সেখান থেকে কেটে পড়ে, আর সে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো বাকি সবাই আবার সানকে নতুন বস হিসেবে জয়ধ্বনি করতে থাকে। রেগে মেগে সান তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে যে আমি কারো বস হতে চাই না। কিন্তু সোল তখন পরিষ্কার জানিয়ে দেয় ভোটে জিতে সেই স্বয়ংক্রিয়ভাবে বস হয়ে গিয়েছে। তবে সান যদি সত্যি দায়িত্ব ছাড়তে চায় তবে তাকে কং পিওকে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে। সে দায়িত্ব নিলে কেবল সান মুক্তি পাবে। সান এবং মিসেস হং এর পর কং পিওর খোঁজে একটা ডান্স স্টুডিওতে এসে হাজির হয়। আসলে গ্যাংস্টার হওয়ার কোনো আগ্রহী কং পিওর কোনোদিন ছিল না। জেলে থাকার সময় সে ট্যাঙ্গো ডান্স শিখেছে এবং এখন তার পুরো মনই মজে আছে এই নাচে। মা আর সানকে তো পাত্তা না দিয়ে সে তখন আপন মনে প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। নিজের একটা যোগ্য ছেলে বস হওয়ার ক্ষমতা ছেড়ে দিয়ে এমন নাচ গান করে বেড়াচ্ছে, এটা দেখেই তো মিসেস হং প্রচণ্ড রেগে পুরো আগুন হয়ে যায়। সে ছেলেকে বোঝাতে গেলে কং পিও তখন উল্টো তাকিয়ে জড়িয়ে ধরে এক রাউন্ড কঙ্গো ড্যান্স নাচিয়ে ছাড়ে আর বলে যে আমি এই নাচের ভেতরে আসল শান্তি খুঁজে পেয়েছি। এসব দেখেই তো সানের আর ধৈর্য কুলাচ্ছিল না। সে রেগে গিয়ে এরপর পিওকে বলে যে যেখানে সবাই বস হওয়ার জন্য পুরো মরিয়া হয়ে আছে, সেখানে আমরা বাকিদেরকে তোয়াক্কা না করে তোমার পেছনে ঘুরছি তোমাকে লিডার বানাতে, আর তুমি এই ফালতু নাচ নিয়ে পড়ে আছো। কং পিও তখন তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে বলে যে শোনো, সামনে আমার একটা বড় প্রতিযোগিতার অডিশন আছে, আমি সেখানে অংশ নেব। তাই নিজের ড্যান্সের প্রতি অগাধ আত্মবিশ্বাস নিয়ে তো সে অডিশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তবে রাস্তায় পথচারীরা তার এরকম অদ্ভুত অঙ্গভঙ্গি আর নাচ দেখে তো সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তবে এতেও তার কিচ্ছু যায় আসে না। সে তো আশায় বুক বেঁধেছিল যে অডিশনটাই হয়তোবা তার জীবনের সেরা মুহূর্ত হতে চলেছে। কিন্তু মঞ্চে পৌঁছানোর আগেই তো মাঝ রাস্তায় সানের গ্যাং মেম্বারে এসে তার পথ আটকে দাঁড়ায়। কং পিও তখন দমে না গিয়ে একটা অভিনব পদ্ধতিতে তাদের সঙ্গে মারপিট করতে শুরু করে। সে তাদেরকে চেনা ট্যাঙ্গো ড্যান্সের তালে তালে ফাইট করতে থাকে আর শেষমেশতে অদ্ভুত কৌশলে সবাইকে হারিয়েও দেয়। তবে শেষ পর্যন্ত যখন সে অডিশনের মঞ্চে গিয়ে পৌঁছায়, বিচারকরা তাকে জানিয়ে দেয় যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, অডিশন এখন আর দেওয়া যাবে না। এত কষ্ট করে এখানে আসার পর অডিশন দিতে না পারার কারণে তো পিওর একদম মনটাই ভেঙে যায়। ঠিক তখনই সে দূরে সানকে দাঁড়িয়ে থাকে দেখে, আর এইবার সে নিশ্চিত হয়ে যায় যে তার এই স্বপ্নভঙ্গের পেছনে অবশ্যই সানেরই হাত রয়েছে। অন্যদিকে মেমিও রেস্টুরেন্টের খাবার ডেলিভারি শেষ করে টাইগর সোজা চলে যায় চিপ চুনদের সঙ্গে দেখা করতে, কিন্তু সে তখন মাছ ধরায় ব্যস্ত ছিল। আর এখানেই বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য, টাইগর আসলে কোনো সাধারণ কর্মচারী নয়, সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। গ্যাংয়ের ভেতরে মাদক পাচারের তদন্ত এবং সানের গতিবিধির ওপর নজর রাখাই ছিল তার গোপন মিশন। সে সানের ব্যাপারে নতুন কিছু তথ্য চুনকে জানালেও চুন তা বিশ্বাস করতে চায় না, কারণ অতীতে টাইগো অনেক ভুল রিপোর্ট দিয়েছিল। চুন তখন তাকে সতর্ক করে দিয়ে বলে যে এইবারের একটা ভুল হলেই কিন্তু তোমার চাকরি চলে যাবে। এদিকে রেস্টুরেন্টে যথারীতি কাজ করার সময় সানের স্ত্রী ইয়ং এর দুজন কাস্টমারের উপর সন্দেহ হয়। তারা কাপল সেজে এসে ব্যাংকের তরফ থেকে রেস্টুরেন্টের খোঁজ খবর নিতে এসেছে। সান তখন তাদের কাছে গিয়ে খাবারের রিভিউ জানতে চায়, কিন্তু তারা কিছু বলে ওঠার আগেই তো দুজনের পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যায় আর তারা মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি করে তাদেরকে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে সান রান্নাঘরে গিয়ে উপকরণগুলো পরীক্ষা করে দেখে, আর তখনই সে বুঝতে পারে যে তার রান্নায় ব্যবহৃত মাংসে এক ধরনের পাউডার মেশানো হয়েছে। এইসব দেখে তো সান প্রচণ্ড রেগে যায়, আর ডাইনিং এরিয়ায় ফিরে আসতেই দেখা যায় কং পিও খুব শান্তভাবে তার জন্য অপেক্ষা করছে। আসলে অডিশন মিস করার প্রতিশোধ নিতে কং পিও নিজেই এই কাণ্ড ঘটিয়েছে। দুজনের মধ্যে যখন এই কাজ নিয়ে হাতাহাতি শুরু হয়ে যাবে, ঠিক তখনই সোল বাকিদেরকে নিয়ে সেখানে এসে হাজির হয়। তিনি জানায় যে এইভাবে মারামারি করে সমস্যার সমাধান হবে না, বরং তাদেরকে একটা ফাইটিং কম্পিটিশন করতে হবে। যে জিতবে সে বাধ্যতামূলকভাবে গ্যাংয়ের নতুন বস হবে, আর যে রাজি হবে না তাকে দল ছাড়ার নিয়ম মেনে একটা আঙুল কেটে রেখে যেতে হবে। যেহেতু সান বা কং পিও কেউ বস হতে চায় না, তাই সান বুদ্ধি খাটিয়ে এক উল্টো নিয়ম প্রস্তাব করে। সে বলে যে লড়াইয়ে যে হেরে যাবে সেই হবে নতুন বস, আর গ্যাংয়ের যেহেতু এখন একজন লিডার দরকার, তাই সবাই তখন এই প্রস্তাবেই রাজি হয়ে যায়।
এদিকে এসে কাস্টমার অসুস্থ ঘটনাটা মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আর সানের এতদিনের রেস্টুরেন্টের সুনাম তো নিমিষেই ধুলোয় মিশে যায়। সান তখন মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে। সে এতটাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল যে নিজের মেয়ে মিমিকে সামনে পেয়ে কাস্টমার ভেবে ভুল করে জিজ্ঞাসা করে বলে যে সে কালো বিন নুডলস খাবে নাকি মশলাদার নুডলস খাবে। আর এরপরের দিন সন্ধ্যায় শুরু হয়ে যায় সেই বহুল প্রতীক্ষিত ফাইট। দুইজনে যেহেতু হারতে চায় তাই জেতার জন্য তারা জান প্রাণ দিয়ে লড়তে থাকে। এক পর্যায়ে লড়াই চরম আকার ধারণ করলে তো সান তখন কংপির পেটে ছুরি চালিয়ে দেয়, আর একে অপরকে আঘাত করতে করতে তো দুইজনে তখন নদীর মধ্যে পড়ে যায় আর একটা সময় পর নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালবেলায় তো দেশ জুড়ে খবর রটে যায় যে সিগুপা গ্যাংয়ের দুজন প্রধান প্রার্থী আর বেঁচে নেই। দুই যোগ্য প্রতিযোগী না থাকাতেও অনিচ্ছা সত্ত্বেও তখন পানহোকে গ্যাংয়ের নতুন বস হিসেবে ঘোষণা করা হয়। তবে পুরো দেশ যখন তাদের মৃত ভাবছিল তখনই এক গোপন কক্ষে সান আর কংপিউকে বহাল তবিয়তে বেঁচে থাকতে দেখা যায়। আসলে গ্যাংস্টারের জীবন থেকে মুক্তি পেতে তারা সানের অ্যাসিস্ট্যান্ট তাইগোর সাহায্য নিয়ে এই নিখুঁত নাটকটি করেছিল। নদীতে পড়ে যাওয়া থেকে শুরু করে তাদের শরীরের সেই ক্ষত, এই সবটাই ছিল পূর্ব পরিকল্পিত। অবশ্যই তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ঠিক তখনই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে মাঝরাতে সোল এবং পানহো সেই বিল্ডিংয়ের বেসমেন্টে এসেই ঢুকেছে। আড়াল থেকে তাদের কথাবার্তা শুনে তো সান আর কংপিওর পায়ের তলা থেকে একদম মাটিই সরে যায়। সোল তখন নিজের মুখেই স্বীকার করে যে দাইসো নাকি আত্মহত্যা করেনি, বরং নিজের মাদক ব্যবসা পুরো দেশে ছড়িয়ে দেওয়ার স্বার্থেই সোল নিজেই দাইসোকে লোক দিয়ে ঠান্ডা মাথায় খুন করিয়েছে। যেহেতু সিগুপা গ্যাং মাদক ব্যবসায় ঘোর বিরোধী ছিল, তাই নতুন বস পানহো তো প্রথমে এই প্রস্তাবে রাজি হতে চায়নি। কথা না শুনলে তার পরিণতি দাইসোর মতোই হবে। বসের খুনের আসল রহস্য জানতে পেরে তো সান প্রচণ্ড ক্ষোভে সোলকে মারার জন্য একদম উঠে পড়ে লাগে। কিন্তু কংপিউ আর তাইগো তখন তাকে শান্ত হতে বলে, কারণ এই মুহূর্তে তাড়াহুড়ো করলে তাদের সব প্ল্যানই ভেস্তে যাবে। সোলরা সেখান থেকে বিদায় নিলে তো কংপিউ ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ দুনিয়ার মানুষের কাছে তারা এখনও মৃত। এই অবস্থায় তারা পুলিশের সাহায্য নিতে পারবে না, আবার চিরকাল এভাবে লুকিয়ে থাকাও সম্ভব নয়। ঠিক তখনই সান এক অবিশ্বাস্য গোপন তথ্য ফাঁস করে। সে জানায় যে তাইগো শুধুমাত্র তার রেস্টুরেন্টের সাধারণ অ্যাসিস্ট্যান্টই নয়, সে আসলে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। সানের মুখে এই কথা শুনে তো তাইগো পুরো আকাশ থেকে পড়ে, কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না যে সান কিভাবে তার এই গোপন পরিচয়টা ধরে ফেলল। সান তখন একটু হেসে বুঝিয়ে বলে যে তাইগো নাকি প্রায় পুলিশের ইউনিফর্ম ঠিকঠাকভাবে লুকিয়ে রাখতেই পারত না। তখন থেকে সান তার উপর নজর রাখতে শুরু করে, আর এক পর্যায়ে নিশ্চিত হয়ে যায় যে সে মূলত চিপ চুনের হয়ে কাজ করছে। তবে সান তাকে কখনোই বুঝতে দেয়নি যে সে সত্যটা জানে। উল্টো পুলিশ বাহিনীকে বিভ্রান্ত করার জন্য সান তাইগোকে দিয়ে ইচ্ছা করে ভুল তথ্য পাচার করাতো। তবে এখন তাদের তিনজনের লক্ষ্যই এক, সোলের আসল রূপটা সবার সামনে এনে তার মাদকের সাম্রাজ্যকে ধ্বংস করা আর দাইসো ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু সমস্যা হলো সোলের বিরুদ্ধে সলিড প্রমাণ কোথায়। তখনই তাইগো কনফিডেন্সের সঙ্গে জানায় যে তার শরীরে গোপন ক্যামেরা লাগানো ছিল এবং সোলের খুনের স্বীকারোক্তি সহ সব কথাবার্তাই সেখানে স্পষ্টভাবে রেকর্ড হয়ে গিয়েছে। এরপরে দিন তাইগো মহা উৎসাহ নিয়ে তার বস টুনের কাছে গিয়ে সব প্রমাণ আর রিপোর্ট জমা দেয়, কিন্তু বাহাবা পাওয়ার বদলে তার কপালে জুটে চিপচুনের প্রচণ্ড বকাঝকা। তাই মন খারাপ করে তাইগো আবারও সানদের ডেরায় ফিরে আসে। তখন সান আর কংপিউ তাকে সান্ত্বনা দিয়ে সাহস যোগায় আর বলে যে অপমান বা গালমন্দ যাই আসুক না কেন, এই মিশন আমাদেরকে সফল করতেই হবে। তাই এইবার তারা আর পুলিশের উপর ভরসা না করে তো নিজেরাই সোল আর তার পুরো ড্রাগ অপারেশন ফাঁস করার সিদ্ধান্ত নেয়। এতে সফল হলে তো তাইগো আবারও তার পুরনো সম্মান ফিরে পাবে আর বড় পদে প্রমোশনও পেয়ে যাবে। আর অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে, যেদিন সিগুপা গ্যাংয়ের সোলকে এক বিশাল মাদক চালানোর কাজে সাহায্য করার কথা। তাইগো তার আন্ডারকভার ড্রাইভারের ছদ্মবেশে গ্যাংয়ের সাথে মিশে যায়, আর বের হওয়ার আগে তো সানের সঙ্গে নিজের লাইভ লোকেশন শেয়ার করে দেয়। সান আর কংপিউ তখন আগে থেকে সেখানে পজিশন নিয়ে ওত পেতে থাকে। মিটিং স্পটে পৌঁছেই তো তাইগো তার শার্টের বোতামে লুকোনো ক্যামেরা দিয়ে সব দৃশ্য রেকর্ড করতে শুরু করে, কিন্তু অতিরিক্ত নার্ভাস হয়ে পড়ার কারণে তো নতুন বস পানহোর তাকে দেখে সন্দেহ হয়। পানহো তখন আচমকা তাইগোকে ড্রাগসগুলো আসল কিনা ওটা পরীক্ষা করতে বলে। ড্রাগ টেস্ট করার কোনো অভিজ্ঞতাই তো তাইগোর ছিল না। প্রথমে সে বিভিন্ন অঙ্গভঙ্গি করে তো নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করে, কিন্তু পানহো তখন বিরক্ত হয়ে তাকে সরাসরি চেখে দেখতে বলে। টেস্ট করার কথা শুনে তো বোকা তাইগো ভাবে যে এটা বুঝি খেয়ে দেখতে হবে, আর যেমন ভাবা তেমন কাজ, সে তো ড্রাগ পুরো মুখে দিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই তো মাদকের তীব্র নেশায় তাইগো সেখানে আবল তাবল বকতে আর পাগলামি করতে শুরু করে। তাই অতিষ্ঠ হয়ে গ্যাং মেম্বাররা তাকে রুমের বাইরে ফেলে দিয়ে আসে। সে নেশার ঘরে তখন সোশ্যাল মিডিয়ায় লাইভ ব্রডকাস্ট চালু করে দেয়। এই লাইভ আবার চিপ চুনের কাছেও পৌঁছে যায়। লাইভে এসে তাইগো নিজের হাতকে পিস্তল বানিয়ে চিৎকার করে বলতে থাকে যে আমাকে সবাই ভয় পাও, আমি কিন্তু পুলিশ অফিসার। তবে নেশাগ্রস্ত ভেবে লাইভের দর্শকরা তাকে নিয়ে আবার অনেক উল্টাপাল্টা হাসি আর মজা করতে শুরু করে। আর ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নেয় সেখানে সাং আর কংপিউ।
সান এসেই তো উপস্থিত গ্যাং মেম্বারদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে কে কে সারা জীবন আমার হাতের ফ্রিতে স্পেশাল রান্না খেতে চাও। তার এই মোক্ষম টোপ নিমিষেই কাজ করে যায়। সানের রান্নার ভক্ত অর্ধেকের বেশি গ্যাং মেম্বার সঙ্গে সঙ্গে দল পাল্টে সানের পক্ষেই চলে আসে, আর শুরু হয়ে যায় এক তুল কালাম মারপিট। কংপিও মুখোমুখি হয় পানহোর। নিজের সিগনেচার ট্যাঙ্গো ফাইটিং স্টাইল দিয়ে নাচের তালে তালে মারতে মারতে সে পানহোকে প্রায় আধমোড়াই করে ফেলে। ওদিকে সান সামনে এগিয়ে গিয়ে তার পথে আসা সমস্ত শত্রুকে একাই কুপকাত করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তো সোল টাকা আর মাদক সুটকেসে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কংপিও লাথিতে ছিটকে গিয়ে সে সোজা সানের পায়ের সামনে এসেই পড়ে। এইবার সোল তার শেষ চালটা চালে। সে অত্যন্ত ইমোশনাল হয়ে এক ভাষণ দিয়ে আত্মসমর্পণ করার ভান করে আর সুটকেসটা সানের পায়ের কাছেই নামিয়ে রাখে। আর সানকে একটু অসতর্ক দেখেই তো সোল আচমকা একটা ছুরি বের করে সানের পেটেই বসিয়ে দেয় আর ভাবে যে সে বোধহয় জিতে গিয়েছে। কিন্তু সান আগে থেকেই সতর্ক ছিল, তাই কাপড়ে নিচে একটা বিশেষ বুলেট প্রুফ পোশাক পরে এসেছিল, যার ফলে ছুরির আঘাতে তার কিচ্ছু হয় না। সান তখন সঙ্গে সঙ্গে সোলকে কাবু করে ফেলে আর দাইসো ভাইয়ের দেয়া সেই পবিত্র ছুরিটি সোলের গলায় ধরে তাকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। কিছুক্ষণ পর চুন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এখানে এসে হাজির হয়। সে জিজ্ঞাসা করে যে এখানে সিগুপা গ্যাংয়ের আসল লিডার কে, যে এই সমস্ত অপরাধের দায় নিজের ঘাড়ে নেবে। এই ঝামেলার কথা শুনেই তো কংপিও তখন অত্যন্ত চালাকির সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় বলে যায় যে আমার ট্যাঙ্গো ক্লাসের সময় হয়ে গিয়েছে, আর এই গ্যাংস্টারের গ্যাংদেরকে সে চেনেও না, তাই এখন বাকি আছে শুধুমাত্র সান। সে তখন চিপ চুনের সামনে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে ঘোষণা করে যে আজ থেকে সিগুপা গ্যাং চিরকালের জন্য বিলুপ্ত করা হলো। আর সমস্ত মেম্বাররাই তো সানের এই সিদ্ধান্তে মাথা পেতে নেয়, কারণ তারা অলরেডি মনে মনে সানকে তাদের আসল বস মানত। তবে যাওয়ার আগে সবাই সানকে এক শর্তে কথা দেয় যে ভবিষ্যতে সান যখনই কোনো বিপদে তাদেরকে ডাকবে তারাও সবাই ছুটে আসবে, তবে তার বিনিময়ে সানের হাতের তৈরি সুস্বাদু লাঞ্চের ব্যবস্থা থাকতে হবে। এরপর বেশ অনেকটা সময় পার হয়ে যায়। একদিন তোই দুর্দান্ত অভিযানের সাহসিকতার পুরস্কার হিসেবে টাইগোকে প্রমোশন দেওয়া হয়, আর টাইগো এরপর হয়ে যায় শেষমেশ কোরিয়ার নতুন পুলিশ চিফ। সে এখন পুরোপুরি চিপ চুনের মতোই বিশাল ক্ষমতা নিয়ে চেয়ারে বসে থাকে, আর চিপ চুন এখন সাধারণ একজন গোয়েন্দা হিসেবে তাকে এসে বিভিন্ন তথ্য দেয়। আর এদিকে শান্ত তার সে মেমিও রেস্টুরেন্টটা আবারও নতুন করে চালু করেছে। সব ঝামেলার চুকিয়ে তো নিজের পরিবার, স্ত্রী আর মেয়েকে নিয়ে সে এখন একটা শান্তিময় জীবন কাটাচ্ছে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।